হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা ২৭। তো এর আগের পর্বগুলি সবই আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে শুনতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি গল্পে আসি। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। তুষার আবৃত বিস্তর শ্বেত রঙা হাইওয়ে, জঙ্গলের সীমানা ছাড়িয়ে যতদূর চোখ যায় ততদূর অবধি ভয়াল রাত্রির তামাশা ছাড়ানো গর্জন, বরফের বাজ মিশ্রিত বৈরী হাওয়ার হিমশীতল চারিদিক। বছরেও এই সময় শহরগুলো হয়ে পড়ে কিছুটা জনমানব শূন্য আর ফাঁকা। নিগুড়ো হাড় কাঁপানো ঠান্ডায় ভর করে সন্ধ্যাক্ষণে বাড়ির দ্বার আর আটে সকলে। অতঃপর অ্যান্টিকের জানালাগুলো বন্ধ করে ঘরের মাঝে ফায়ারপ্লেস জ্বালিয়ে একটু একটু করে হাত লাগায় টুকটাক ইনডোর ডেকোরেশনে। সেই সাথে অধীর অপেক্ষায় দিন গুনতে শুরু করে বছরের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসের। অথচ এই নিবিড় নিস্তব্ধ তুষার আচ্ছাদিত নিশীতে শিকারে বেরিয়েছে একজোড়া কুটিল বিধ্বংসী চোখ। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিপাত জুড়ে ঘনীভূত হয়েছে পাশবিক অগ্নিদাহ। যতটা প্রতিহিংসার দাপটে অখিপুর ছেয়ে গিয়েছে পৈশাচিক হিংসতায়, ঠিক ততটাই সাবলীল তার গম্ভীর মুখাবয়বে। চোয়ালের মাঝে অনবরত ঘুরপাক খাচ্ছে পেপারমিন্ট ফ্লেভারের আধ খাওয়া চুইংগাম। তখন থেকে চিবুতে চিবুতে সাতটাই কেমন পানসে হয়ে এসেছে। তবে এই মুহূর্তেই তুচ্ছ চুইংগামে কোনোরূপ মনোযোগ নেই গাড়িতে বসা মানুষরূপী দানবীয় শিকারটির। প্লে লিস্টে ডার্ক মিউজিক চলছে, সেই সুরের মূর্ছনায় সঙ্গে তাল মিলিয়ে দ্বিধাহীন লোকটা গাড়ির জানালায় কনুই ঠেকিয়েছে অকপটে। অন্য হাত স্টিয়ারিংয়ে বজায় রেখে স্পিডোমিটারে ১০০ ঊর্ধ্বে গতি তুলে হায়নার মতো তাড়া করে বেড়াচ্ছে সামনে ছুটে চলা ব্ল্যাক মার্সিডিসটাকে। একজন অতর্কিত হন্য হয়ে ছুটছে আর অন্যজন নৈশব্দে ঠান্ডা মাথায় তাড়া করে বেড়াচ্ছে তাকে। এভাবেই হাওয়ার বেগে অতিক্রম করছে মাইলের পর মাইল। চোখের পলকে একের পর এক পেরিয়ে যাচ্ছে হাইওয়ে, কখনো সূক্ষ্ম ওভারটেক তো কখনো সরাসরি ইউটার্ন। এভাবেই চলে যাচ্ছে ঘণ্টা খানিকের এই চোর পুলিশ কাহিনী। তাও কিছুতেই ধরাশায়ী হচ্ছে না গতিহীন ব্ল্যাক মার্সিডিসটা। ভেতরে যে কোনো এক সুদক্ষ কার রেসার বসে নেই তার গ্যারান্টি কোথায়? তবে পেছন থেকে ছুটে আসা বিএমডাব্লিউর মালিকও যে এত সহজে ছাড়বে না তার শিকারকে, সেটা এতক্ষণে সুস্পষ্ট। প্রায় ২ ঘণ্টা চলমান স্নায়ুসিংহতার ইতি টেনে আকস্মাৎ গতি হারায় ব্ল্যাক মার্সিডিজ। রং সাইড থেকে আগত লরির ধাক্কায় মাত্রাহীন চলন্ত গাড়িটা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে উল্টে পড়ে মাঝ রাস্তায়। চোখের সামনে দুমড়ে মুচকে একাকার হয়ে যায় ব্র্যান্ডেড নিউ গাড়িটা। পেছনে এখনও বিএমডাব্লিউ শটান অবস্থায়। মনে হচ্ছে গাড়ির ভেতরের মানুষটাকে পুরোপুরি নিঃশেষ না করে এক পাও এগোবে না সে। কামন, রাত শেষ হয়ে যাচ্ছে। চোয়াল শক্ত করে আপন মনে বিড়বিড়ায় পেছনের শিকারটি। তন্মধ্যে চূর্ণবিশীর্ণ গাড়ির দরজা ঠেলে পা টেনে টেনে বেরিয়ে আসে আহত লোকটা। রক্তের তোরে ঝুপঝুপ করছে তার সমগ্র শরীর। পা ভেঙে বেঁকিয়ে গিয়েছে। থেতলে যাওয়া মাংসপেশির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে জীবন্ত শ্বেতরঙা তরতাজা হাড়গোড়। তাও রুগ্ন শরীরটাকে টেনে হিঁচড়ে সামনের দিকে ছুটে চলার বৃথা চেষ্টা অব্যাহত রেখেছে লোকটা। যদিও তার সমস্ত শরীর জুড়ে ভর করেছে ভয়াবহ রুগ্নতা, তবে ল্যাম্পপোস্টের নিয়ন আলোক শিখায় স্পষ্ট তার বিধ্বস্ত মুখাবয়ব। লোকটায় অন্য কেউ নয়, ড্যানিয়েলের একমাত্র বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্র্যাঙ্কি, যে এই মুহূর্তে আসন্ন মৃত্যুকে মাথায় নিয়ে ছুটছে দিকবিদিক। তবে পেছনের গাড়িতে অবস্থানরত মানুষরূপী পিশাচটার বোধহয় কিঞ্চিত দয়া অনুবাদ হলো না তার প্রতি। উল্টো নির্জীব হয়ে পড়া ক্রোধান্বিত সত্তাটাকে পুনরায় জাগ্রত করে দাঁতে দাঁত চাপে সে। তৎক্ষণাৎ গিয়ার টেনে গাড়ি স্টার্ট দেয় সবেগে। গতিপথ একই, তবে গাড়ির এখন দ্বিগুণ তালে ছুটছে। যতটা দ্রুত এগিয়ে গেলে মানুষের পলক ফেলার সময়টুকু অবশিষ্ট থাকে না, ঠিক ততটা দ্রুত স্পিড বাড়িয়ে আলো আঁধারির মাঝে ফ্র্যাঙ্কির মুমূর্ষু দেহটাকে রাস্তায় পিষে দিয়ে গেল এক নিমেষে। অতঃপর গাড়ি ঘুরিয়ে ফের পিছিয়ে এসে একাধিক চাকার ঘর্ষণে ছিন্ন ভিন্ন করে রাস্তার পিচের সঙ্গে মিশিয়ে দিতে লাগলো ফ্র্যাঙ্কির অধমিত্র দেহাবশেষ। যতক্ষণ পর্যন্ত গাড়ির নিচে শক্ত কিছু অনুভব হয়েছিল, ঠিক ততক্ষণই চাকার সঙ্গে দেহটাকে জ্যান্ত পিছলিয়েছিল লোকটা। ছিন্ন ভিন্ন দেহটা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভরে উঠেছিল বিএমডাব্লিউর সমস্ত জানালাগুলো। গাড়িটাকে দেখে মনে হচ্ছিল হ্যালোউইনের কোনো জলজান্ত কস্টিউমস, যার ভেতরে স্বয়ং অবস্থানরত ভয়ঙ্কর কদাচিৎ এক ডেভিল কিং। চোখ দুটো ঘুমন্ত হায়নার মতো নেতিয়ে থাকলেও চারিপাশে তাজা রক্তের উৎকট গন্ধে অচিরেই তৃপ্তিতে ঠোঁট প্রসারিত হলো তার। ড্রাগন হান্টার গ্রুপের মূল ভাবনাটা আজ ভয়াবহ নিস্তব্ধতায় একীভূত। নিভৃত মৃত্যুপুরীর মধ্যে চারিদিক থমথমে। সবসময় যান্ত্রিক মানবের ন্যায় দায়িত্বরত গার্ডসগুলো আজ অত্যাধিক সংখ্যায় জর্জরিত। কোনো এক অযাচিত কারণবশত তারাও আজ চিন্তিত।
ভয়ের ক্লেশে শুকিয়ে আছে প্রত্যেকের অন্তরাত্মা। মাত্রাতিরিক্ত শীতল আবহাওয়ার মাঝেও ঘামে জুবুথুবু শরীরে জড়ানো বিশেষ কালো পোশাক, হাতের মাঝে চেপে ধরে রাখা শর্ট গানগুলোর অজ্ঞাত কম্পন আজ বেগতিক। এরই মাঝে বক্ষগহ্বরে জমে থাকা আতঙ্কিত রুহুটাকে আচানক কণ্ঠনালীতে ঠেলে দিয়ে আগমন ঘটে ড্যানিয়েল এবং তার ব্যক্তিগত ফরেন্সিক টিমের। পরনে কালের স্যুট, হাতের মাঝে জলজল করছে ধারালো চাপাতি, যা দেখামাত্র চিরাচরিত স্থির দাঁড়িয়ে থাকা রোবোটিক গার্ডসগুলো আজ ভয়ের তরে নড়চড়ে ওঠে কিছুটা। ড্যানিয়েলের গম্ভীর চোখে দাউ দাউ করছে প্রতিহিংসার লেলিহান। লবিতে ঢুকে ডানে বামে কোনোরূপ অতর্কিত দৃষ্টিপাত না করেই লম্বা পা ফেলে হনহনিয়ে ঢুকে গেল ভিতরে সিক্রেট কামরায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা মাত্রই ভলভলিয়ে নাকে এসে হানা দেয় মৃত লাশের থেকে নির্গত এক বিদ্যুটের দুর্গন্ধ। গম্ভীর মুখে ভাঁজ করে ড্যানিয়েল। এহেন বেগতিক দুর্গন্ধ টিকতে না পেরে সকলে নাকের ডগায় রুমাল চাপলেও ড্যানিয়েল নিরুদ্বেগ। সে সামনের দিকে চেয়ে আছে একদৃষ্টে। মাথার ওপর বিস্তৃত সিলিংটাতে একে একে উল্টো হয়ে ঝুলে আছে ড্যানিয়েলের দূরদর্শী বিচক্ষণ সব স্পাইদের মরদেহ। প্রত্যেকের চেহারা বিভৎস, দেখেই বোঝা যাচ্ছে ভয়াবহ ট্র্যাজেডিক মৃত্যু দেওয়া হয়েছে তাদের। জঙ্গলি হায়নার মতো এক একে শিকার করা হয়েছে প্রত্যেককে। মৃত্যুর ধরন ও অনেকটা কাছাকাছি, মনে হচ্ছে সবগুলোই একজনের কাজ। মর লাশগুলোকে নিষ্প্রভ নয়নে পরখ করতে করতে এক পর্যায়ে ড্যানিয়েলের দৃষ্টি আটকালো পেছনে ঝুলে থাকা সবচেয়ে নিকৃষ্ট লাশটার পানে। মুখ চেনার উপায় নেই, চোখ দুটো কোটরে নেই, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মাথার খুলিটা ভেঙে চুরে তরতাজা মগজ পর্যন্ত দৃশ্যমান। ধীর কদমে ড্যানিয়েল এগিয়ে গেল বিভৎস মৃতদেহটার দিকে। বিষণ্ণ মুখভাবে প্রতিহিংসার দাপট খেই হারিয়েছে কিছুটা। বেজার মুখে নিজের বলিষ্ঠ খড়খড়ে হাতটা আস্তে করে ওই চূর্ণ বিচূর্ণ মগজের ওপর রাখল ড্যানিয়েল। অতঃপর সেখানটায় অবস্থিত হাত বুলিয়ে অতপ্তস্বরে বিড়বিড়িয়ে উঠল আচানক, ফ্র্যাঙ্কি, মাই ফ্র্যাঙ্কি। ড্যানিয়েলের মুখে ফ্র্যাঙ্কি নামটা শুনে মুহূর্তেই আতকটে সকলে। কানাঘুষায় ভরে ওঠে পুরো কামরা। সবার মাথাতে একটাই প্রশ্ন হানা দেয় তৎক্ষণাৎ, ফ্র্যাঙ্কির মতো এমন বিচক্ষণ দূরদর্শী ট্রেনিংপ্রাপ্ত গুপ্তচরকে দিল এমন ভয়াবহ নৃশংস মৃত্যু? তবে সকলের ভাবনার ছেদ ঘরে ড্যানিয়েলের আকস্মাৎ গর্জনে। কে করেছে এটা, কে করেছে? সঙ্গে সঙ্গে মুখে তালা লাগিয়ে ভয়ে গুটগুসুটি মেরে গেল সকলে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক দৃষ্টি ঘোরায় ড্যানিয়েল। ফ্র্যাঙ্কিকে হারিয়ে পাগল প্রায় সে। এমন সময় লাশের শরীর থেকে খসে পড়ে ছোট্ট একটা চিরকুট। দিশেহারা হাতে চিরকুটটা খুলে ড্যানিয়েল দৃষ্টি বোলায় তাতে। সেখানে রক্তাক্ত অক্ষরে ছোট্ট করে লেখা, ইট ওয়াজ আ সিম্পল রিভেঞ্জ। চিরকুট দৃষ্টি বোলানোর পরপরই পুরো ভবন কাঁপিয়ে গর্জে উঠল ড্যানিয়েল। মহাপ্রলয়ের ন্যায় শরীরের সকল তেজস মস্তিষ্কে একভিত করে দাঁতে দাঁত পেছে গজরাতে গজরাতে বলে, এরিস ইউভান, ইউ ফাকিং ব্লাডি বেস্ট, আই উইল বার্ন ইউর এন্টায়ার টেরিটরি টু অ্যাসেস। অতর্কিতে কাঁপছে ড্যানিয়েল। রাগের তোরে থরথর করছে তার শক্ত চিবুক। চক্ষু গহ্বরের অগ্নিস্ফুলিঙ্গ এর দাপদাহে যে কারণ বিনাশ আসন্ন। ঠিক এমন সময় উদ্ভ্রান্তর কদম ফেলে ঠাস করে দরজা ধাক্কা মেরে ভেতরে প্রবেশ করে একটা গার্ড। লোকটার আকস্মাৎ আগমনে একযোগে পেছনে ঘুরল সকলে। ভেতরে ভেতরে উদ্বিগ্নতার ছাপ, কণ্ঠনালী শুকিয়ে কাঠ। তার উপর বেগতিক শ্বাস প্রশ্বাসে হাঁপড়ের মতো ওঠানামা করছে রুগ্ন বক্ষবিজ্জর। লোকটার এহেন উদ্ভ্রান্ত ভঙ্গিমায় ভ্রু কোচকালো ড্যানিয়েল। গমগমে আওয়াজে বলল, হাউ ডিয়ার ইউ ড্যানিয়েল কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, এরিস ইউভান নয়, ওটা তুষার জাউরাদার ছিল। হোলি শিট! এবার যেন সকলের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। রুমে উপস্থিত সকলের লোকটার দিকে অবিশ্বাসে কুটিল নজরে তাকিয়ে থাকলেও অজ্ঞাত স্বরে ড্যানিয়েল বলে ওঠে, কি বলতে চাইছো? এবার আর মুখ খুলে প্রত্যুত্তর করে না লোকটা, বরং ধীরে সুস্থে আঙুল তাক করে ফ্র্যাঙ্কির ছিন্ন ভিন্ন দেহাবশেষের দিকে। এতক্ষণ খেয়াল না করলেও গার্ডটার আঙুলের ইশারায় অনুসরণ করে সেদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে ড্যানিয়েল। গভীর চাউনি মেরে তাকাতেই দেখতে পাই ওর শরীরের অবশিষ্ট চামড়ায় ব্লেড দিয়ে খোদাই করে রুশ ভাষায় লেখা রয়েছে কিছু একটা, যার অর্থ দাঁড়ায় এই যে, এরিস ইউভানের পেছনের কাঁটাগুলো ঠিক এভাবেই নৈশব্দে উড়িয়ে ফেলি আমি। ব্যাস এটুকুই। পরপরই দ্বিতীয়বারের মতো হকচকিত হয়ে গগন কাঁপিয়ে গর্জন করে ওঠে গডফাদার ড্যানিয়েল। দক্ষিণে কাছের দেওয়ালের কয়েকটা উইন্ডো খোলা পড়ে আছে। অদূরের রাস্তায় গাড়িতে বসে ঠেস দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দূরবীনের সাহায্যে ড্যানিয়েলের কার্যকর্ম পর্যবেক্ষণ করছিল তুষার। যেই মুহূর্তে গডফাদারটা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, সেই মুহূর্তেই সামনে থেকে দূরবীনটা সরিয়ে চোখে সানগ্লাস চড়ালো সে। অতঃপর পেছনে ঘুরে দরজা ঠেলে গাড়িতে প্রবেশ করতে করতে হাত বাড়িয়ে রিমোট প্রেস করে চোখের পলকে জ্বালিয়ে দিল বহুতল ভবনটা। গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে।
ড্রাইভার ড্রাইভ করছে, প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে দিয়ে গাড়িময় ইলেকট্রিক সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি ছড়াচ্ছে তুষার। পেছনে দাউ দাউ করে জ্বলছে বিলাসবহুল কালো টাকার বহর। গাড়িতে পিনপতন নিরাপত্তা। এক পর্যায়ে অসহনীয় নিরাপত্তা ভেঙে ড্রাইভার লোকটা বলে ওঠে, এরিস বসের অনুমতি ব্যতীত ড্রাগন হান্টারকে মেরে দিলেন? কই মাছের প্রাণ ওর এত সহজে মরবে না, তুমি সামনে এগোও। কথা শেষ করে ফের ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে নিঃশব্দে চোখ বোঝে তুষার। ভোরের আভা ফুটেছে বহুক্ষণ। বাল্ববিহীন রুমটাও দিবালোকে আলোকিত। সকালের দিকে কমে এসেছে তুষারপাত। বিস্তারিত কুয়াশার চাদর ভেদ করে সাবেগে উকি দিয়েছে সূর্যের নরম রোশনাই। তাও শিশির জমে ভিজে আছে কাঁচের দেওয়াল। বাইরে থেকে এসে সরাসরি অফিস রুমে প্রবেশ করেছে তুষার। কিন্তু আশ্চর্য, এরিস নেই এখানে। ব্যগ্র দৃষ্টি ফেলে চারিদিক একপাল চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। অতঃপর নিঃশব্দে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালে ওপাশ থেকে কর্ণগোচর হয় এরিসের রাজভারী কণ্ঠ। ফিরে যাচ্ছ যে? ফের ঘুরে তাকালো তুষার। দুপা এগিয়ে গিয়ে কনফারেন্স রুমে উকি দিতেই দৃশ্যগত হলো এরিসের চওড়া পৃষ্ঠদেহ, লম্বা ঘাড়ে জুৎসই করে কাটা সিল্কের মতো ঝরঝরে কালো চুল। মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত স্বর্ণাক্ষরে পাইথন সিলমোহর খোদাই করা বিশেষ কাউচ চেয়ারটাতে গা ছড়িয়ে বসে আছে এরিস। তার পা দুটো সামনে কনফারেন্স টেবিলের ওপর আড়াআড়ি ভাব ভঙ্গিমায় মৃদু তালদোল খাচ্ছে নির্বিঘ্নে। চোখের সামনে খোলা ম্যাকবুক, তাতে একটা ঘাসের ওয়ালপেপার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আপাতত। পরনে এখনও ব্ল্যাক ভেলভেট স্যুট, এক হাতে খাঁজে আটকে আছে রিভলভার, অন্য হাতে জ্বলন্ত সিগারেট আর ওয়াইনের গ্লাস দুটোই। সব মিলিয়ে ভীষণ এলোমেলো লাগছে এরিসকে। তুষার নিজেও এই বারুদের মতো জ্বলন্ত দানবীয় সত্তা লোকটাকে এতটা এলোমেলো দেখেনি কখনোই। তুষারের জানা মতে এরিস একটা যান্ত্রিক হৃদয়হীন জানোয়ারের চেয়ে কম কিছু নয়। তাহলে একটা জানোয়ার এতটা উদাসীন হয়ে বসে থাকতে পারে কিভাবে? কী বা চলছে তার পৈশাচিক মস্তিষ্কে? তখন থেকে পিনপতন নীরবতায় ছেয়ে আছে চারিপাশ। ধীর কদমের সামনে এগোতে এগোতে নীরবতা ভাঙল তুষার। দ্বিধাহীন কণ্ঠে জিজ্ঞেস করলো, সকাল সকাল রেড ওয়াইন নিয়ে বসেছেন? ইজেন্ট টু মাচ? আমার দুনিয়ায় সকাল বলে কিছু নেই তুষার। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে রাতের মতো কালো। রুক্ষ স্বরে জবাব দিল এরিস। তুষার প্রত্যুত্তর করল না আর, বিনা বাক্যে এগিয়ে এলো সম্মুখে। এরিসের নিকট আসতে না আসতেই ও চোখের সামনে ভেসে ওঠে আরেক বিভৎস দৃশ্যপট। এরিসের পায়ের কাছে উপর হয়ে আছে একটা নিথর শরীর, যার গরম রক্তস্রোত চারিপাশ বর্ণালী। কুটকুটে কালো দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা রক্তের রঞ্জিত লালিমা, যেন কালোর ওপর লালের মিশ্রণে শৈল্পিক কোনো আবহ চিত্রকর্ম। হতচকিত দৃষ্টি মেলে সামনের দিকে একবার, তো এরিসের ভাবলেশীন মুখের দিকে একবার চাই করল তুষার। পরক্ষণেই পায়ের কাছে পড়ে থাকা নিতার লাশটাকে তীক্ষ্ণ চোখে পরখ করে দাঁতে দাঁত পিষল সে। থমথমে মুখাভাবে বিন্দুমাত্র পরিবর্তন না এনে বিরক্তির স্বরে এরিসকে শুধালো, ওকে হঠাৎ মেরেছেন কেন? হাতের ট্যাটু দেখা তো মনে হচ্ছে টমেটো প্রিন্সের লোক। ডিল পছন্দ হয়নি তাই। এর বেশি জিজ্ঞেস করো না, উত্তর পাবে না। এরিসের প্রত্যুত্তরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তুষার। মাফিয়া বসের এই উদ্ভ্রান্ত কার্যকলাপগুলো আজকাল সত্যি বেশ ভাবায় ওকে। ইজ হি বিকাম আ সাইকোপ্যাথ অর সামথিং? একা একাই বিড়বিড়ায় তুষার। তবে ওর ভাবনার সুতো চিটে যায় ওপাশ থেকে আগত এরিসের অযাচিত প্রশ্নবাণী। কাজটা তুমি করেছো তাই না? সম্বিত ফিরে পায় তুষার। যদি ওর অকুতোভয় কলিজাটা বড্ড বেশি বেপরোয়া, তবে এরিসের নিকট বরাবরই ধরাশায়ী সে। সবচেয়ে বিশ্বস্ত সহচারী ঠিক যেমন করে মনিবের সামনে নত জানো, তুষারও তার ব্যতিক্রম নয়। নিজের বুক চিতিয়ে হলেও এরিস ইউভানের টেরিটরি রক্ষায় সর্বদা তৎপর তুষার। ফলস্বরূপ বছর দশকের পরিক্রমায় আজ এরিস ইউভানের ডান হাত সে। তুষারের থেকে প্রতিশোধের স্পৃহা কয়েক ধাপ এগিয়ে এরিস। সহজ ভাষায় বলা যায়, অভিনব উপায়ে খুন করার কৌশলগুলো এরিসের কাছ থেকেই শেখা ওর। ওই জন্যই বোধহয় খুনের ধারণাটা খুব বেশি পরিচিত ঠেকেছে এরিসের নিকট। সে যাই হোক, আপাতত জটিল প্রশ্নের সম্মুখীন তুষার। ওর নিশ্চুপ অভিব্যক্তি যা বোঝার বুঝে নিল এরিস। সহসা আরেক দফা প্রশ্ন ছড়ে মাফিয়া বস, ব্লাড ডায়মন্ড যে এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি সেটা ভুলে গেলে? আর তার চেয়েও বড় কথা, মাঝপথে থমকে গেল এরিস। নিগুড় ভাবনায় ঠোঁট কামড়ে ধরল অকস্মাৎ। এরিস থেমে যাওয়াতে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে তুষার, তার চেয়েও বড় কথা কি এরিস? তুষারের প্রশ্নের জবাব দিল না এরিস। কিয়ৎক্ষণ ভেবে তপ্ত শ্বাস ছাড়ল নীরবে। অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় আদেশ করল তুষারকে, মেয়েটাকে মুক্ত করে দাও। সরল কপাল বেঁকে গেল তুষারের। দ্বিগুণ উদ্বেগ পুনরায় তরতরিয়ে জিজ্ঞেস করল সে,
আপনি কি কোনোভাবে মিস ব্লু আইড অ্যাঞ্জেল, বাঙালি মেয়েটার কথা বলছেন? নৈশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ে এরিস। পরপরই বলে ওঠে, প্রাইভেট জেট রেডি করতে বলো। অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বিডিতে পৌঁছে দিয়ে এসো। সহসা মুখভাবে থমথম রূপ ধারণ করলো তুষারের। ও বোধহয় খুব করে চেয়েছিল এটা না হোক, এরিস কিছুতেই বদলে না যাক, নিজের চিরাচরিত পাশবিক হিংস্র সত্তার দুর্গের ন্যায় অটুট থাকুক সে। কিন্তু না, সত্যি সত্যি প্রথমবারের মতো পাইথন টেরাটরি থেকে মৃত্যুর আগেই মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। অবশেষে এরিসের মতো বদল ঘটলই তবে। সেই একরতি সহজ সরল মেয়েটার কাছে অজান্তেই পরাস্ত হলো এরিস ইউভান। কিন্তু কিভাবে? অজ্ঞাত ভাবনায় বুধ হয়ে আসে তুষারের কৌশলী মস্তিষ্ক। অগত্যা ভাবান্তর না করে নির্দ্বিধায় বলে ওঠে সে, এরিস ইউভানের হাতের মুঠো থেকে মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। এটাকে কি হেরে যা বলে না? তুষারের অযাচিত বাক্যে ঝিমিয়ে পড়া মস্তিষ্কটা হুট করে সচকিত হলো এরিসের। হেরে যা শব্দটা বেশি বেমানান মাফিয়া বসের সঙ্গে, বড্ড বাজে লাগে শুনতে। একরকম জেদি সত্তাটা ভিতর ভেতর চিরবিরিয়ে ওঠে প্রতিহিংসার অনলে। অথচ এই মুহূর্তে এই বাজে শব্দটার গভীর ভাবনায় ডোবালো এরিসকে। ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে মানুষ মাঠে হাসমান হলো একটা তুলতুলে আদুরে বুক। সমুদ্র জলরাশির ন্যায় একজোড়া অপার্থিব গম্ভীর নীল চোখ, যার পুরোটা জুড়ে ঘিরে আছে পবিত্রতার মহাম্মা প্রাচীর। না চেয়েও ভেতরে আকুতভয়ী পাপী সত্ত্বটা বারবার হাত বাড়ায় সেদিকে। ওদিকে ধ্বংস অবধারিত যেন পবিত্রতায় মিলেমিশে একভূত হতে চায় ভেতরের বেপরোয়া বিধ্বংসী কলুষিত হৃদয়টা। মেয়েটার কথা ভাবলেই মরীচিকার মাঝে বিলীন হয়ে যাওয়া সুপ্ত অনুভূতি আজও গুপ্তগাঘাত হয়ে জ্বালিয়ে দেয় অন্তঃকরণ। এরিস জানে এটা কিছুতেই সম্ভব নয়। একটা অত্যাচারীর চোখে নিজের জন্য এই অনুভূতিটুকুও আবিষ্কার করলে নিশ্চয়ই সেটা ঝিল ধরা আঙ্গারের মতোই নীরবে পোড়াবে ঈশানীকে। তবুও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মেয়েটাকে এখানে, এই পেন্ট হাউসে, অর্থাৎ নিজের কালো দুনিয়ায় সারা জীবন রেখে দিতে পারে এরিস। তথাপি কোনোদিন মুখে প্রকাশ না করেও চোখের তৃষ্ণাটুকু অত্যন্ত মেটানো যেত আড়ালে। কিন্তু সেদিন রাতেই নেশায় বুধ হয়ে ঈশানীর বলা ওই অসহায় কথাগুলো আজকাল বড্ড পোড়ায় এরিসকে। কর্ণগুহ ছাপিয়ে ভেতরের মানব সত্তাটাকে ঝোড়ো হাওয়ার মতো নাড়িয়ে দেয় নীলাম্বরীর আহত গলার সুর। দিনরাত সারাক্ষণ কানের মাঝে ঝংকার তোলে ওই কন্দরনত বাক্যগুলো। আপনি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। ঘৃণা করি এরিসকে, ভয় পাই ওকে। বলুন না, এখান থেকে নিয়ে যাবেন তো আমায়? সেসব কথা ভাবতে ভাবতে অচিরেই পরাস্ত হয়ে যায় মাফিয়া বস। তুষারের কথায় প্রতি উত্তর মনে মনে বলে, দুনিয়া জানে না, অথচ এরিস ইউভান অলরেডি হেরে গিয়েছে তুষার। ওই মেয়েটার সরলতা, পবিত্রতা, একাগ্রতা সব কিছুই ছিল আমার বুকে নিক্ষেপ করা এক একটা বিষাক্ত তীরের ফলা, যা অসাবধানতায় হারিয়ে দিয়েছে আমাকে। চোখের আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো দুনিয়ার কাছে মাফিয়া কিং হলেও ওর নিকট সূক্ষ্ম পন্থার পরাজিত আমি। আর সে পরাজয় নির্দ্বিধায় মাথা পেতে নিয়েছে এরিস ইউভান। তখন থেকে নির্বিকার এরিস। এতক্ষণ ধরে তুষার বিনা বাক্যে দাঁড়িয়ে থাকলেও এই পর্যায়ে এসে আগ বাড়িয়ে প্রশ্ন করলো সে। গলার মাঝে মেকি গম্ভীরতা টেনে গমগমে আওয়াজে বলল, আপনাকে বুঝে উঠতে পারছি না এরিস, দিনে দিনে কেমন রহস্যে রূপান্তরিত হচ্ছেন। তুষারের কথায় সম্বিত ফিরে পেল এরিস। আঙুলের ফাঁকে পুড়তে থাকা শিকারটাকে শেষ অংশটুকু তুচ্ছ হস্তে ছুঁড়ে ফেলে দিয়ে হাসকি স্বরে বলল, হারটা যেমন আমি নিশ্চিত করি, জিতটাও তাই। আমি চেয়েছি বলেই ও জিতে গিয়েছে তুষার। তবে হ্যাঁ, এরিস মুক্তি দেয়াই ঠিকই, স্বাধীনতা নয়। আবারও রহস্য। সহসা মাফিয়া বসের সঙ্গে কথার মারপ্যাচে হেরে গিয়ে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তুষার। অতঃপর কানে ইয়ারপড গুঁজে কল লাগায় কাউকে। কিয়তক্ষণ সেভাবেই অতিবাহিত হয়। কথা শেষ করে ফের এরিসের পানে দৃষ্টিপাত করে সে নিরেট স্বরে বলে, এজেন্সির সঙ্গে কথা বলেছি। সন্ধ্যায় স্নোফল হওয়ার সম্ভাবনা প্রকট। এমতাবস্থায় এয়ার ট্রাফিক বেস হয়ে থাকে। আজ না হলেও কাল। ওকে মাঝপথে থামিয়ে দেয় এরিস। কঠোর আদেশ করে বলে, আজ বলেছি মানে আজই। গতকাল রাতে তুমি যে ধ্বংসলীলা চালিয়েছ, তারপরেও সবকিছু স্বাভাবিক থাকবে বলে তোমার মনে হয়? আপনি কি কৌশলে মেয়েটাকে সেভ করতে চাইছেন এরিস? জবাব দিল না এরিস। তুষারও আর ঘটালো না ওকে। লম্বা পা ফেলে নিঃশব্দ ত্যাগ করলো কনফারেন্স রুম। এটা কি মাছ? স্টারজেন ফিশ বলে এটাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এটার পেট থেকে এমন ঠেলে টানা হেঁচড়া করে ডিম কেন বের করছো তুমি? তুমি ক্যাভিনিয়া চেনো না? ফ্লোরার অযাচিত বাক্যে সহসা না সূচক মাথা নাড়ে ঈশানী। অজ্ঞাত স্বরে বলে, ক্যাভিয়ার? সেটা কি জিনিস? মৃদু হাসে ফ্লোরা। হাতের কাজ অব্যাহত রেখে বলে,
এই মাছের ডিমটাকেই সংরক্ষণ করা হলে সেটাকে ক্যাভিয়ার বলা হয়। এই ডিমগুলো স্বর্ণের চেয়েও দামি আর অত্যাধিক পুষ্টিকর। সাধারণ মানুষ সচরাচর খেতে পারে না এগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাকে কাঁচাই খাওয়া হয়, লাইক স্যামন আর টুনা। ফ্লোরার কথায় নাক সিকে উঠে যায় বাঙালি রমণী। যদিও ঈশানী সাগর পাড়ের মেয়ে, তবু কাঁচা মাছ অথবা মাছের ডিম খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না ও। ফলস্বরূপ ব্যয়বহুল এই ক্যাভিয়ার নিয়ে আরও কথোপকথন এগোবে তার আগেই একজন গার্ড এসে হাজির হয় কিচেন কাউন্টারের সামনে। গার্ডটাকে দেখা মাত্রই জমে যায় ওরা দুজন। কিছু না ভেবেই চোখাচোখি করে কৌতূহলে। এরই মাঝে মূর্তিমান গার্ডটা কথা বলে ওঠে আকস্মাত। সে ঈশানীকে উদ্দেশ্য করে বলে, গোছগাছ করে নাও, তুমি শীঘ্রই চলে যাচ্ছ। গার্ডটার কথায় ভ্রু কুচকায় ইসেও। ফ্লোরার পানে এক পল শঙ্কিত দৃষ্টি ফেলে ফের প্রশ্ন ছাড়ে সবেগে, যাব মানে? কোথায় যাব? মাফিয়া ক্লাবের ওই বৃষ্টির রাতটার কথা মনে পড়তে ইতিমধ্যে বুকের ভেতরটা ধরাস ধরাস করতে শুরু করে দিয়েছে ভীত মেয়েটার। যদিও বা গত বেশ কিছুদিন ধরে ওকে কোনোরূপ আঘাত করে না এরিস, না মানসিক আর না তো শারীরিক, তবুও কেন যেন আতঙ্কে জর্জরিত হয়ে প্রতিটা মুহূর্ত পেন্ট হাউসেই অতিবাহিত করে ঈশানী। কেন বলতে পারে এই শিথিলতা যে মাফিয়া বসে নতুন কোনো চাল নয়? ওর রক্ত সরে যা আতঙ্কিত মুখের প্রাণে চেয়ে নির্নিমেষে উত্তর দিল গার্ডটা, বাড়িতে। তুমি তোমার বাড়িতে ফিরে যাচ্ছ। খুব শীঘ্রই এই পেন্ট হাউস থেকে মুক্তি পেতে যাচ্ছ তুমি। গার্ডটার কথায় চোখ কপালে উঠে গেল ঈশানীর। কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল ও। কেবল অবিশ্বাস্য নজরে ফেলিয়ে রাশিয়ান গার্ডটার দিকে চেয়ে রইল একদৃষ্টে। মনে হচ্ছে ভুল শুনেছে ও। রুশ ভাষা বুঝতে ভুল হইতে পারে, কিন্তু যদি সত্যি হয়, এটা কি আদৌ সম্ভাব্য জীবনে? নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করে তোলে ঈশানী। এমন সময় ওর বাহু আঁকড়ে ধরে ঝাঁকিয়ে ওঠে ফ্লোরা। খুশির জোহারে উদ্ভাসিত ও সুশ্রী মুখমণ্ডল সেভাবেই চমৎকার হাসিতে ঠোঁট প্রসারণ করে বলে, অবশেষে তোমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ইস্যু, তুমি এবার বাড়ি ফিরতে চলেছ। চকিতে চোখ ঘোরালো ঈশানী। অবিশ্বাস্য কাণ্ডে ফ্লোরাকে উদ্দেশ্য করে বলে, আমি বোধহয় ভুল শুনেছি ফ্লোরা, একটা চিমটি কাটো তো দেখি। সব কিছু রেডি, সন্ধ্যা রাতের ফ্লাইট। একটু পরে পেন্ট হাউস ত্যাগ করবে ঈশানী। যাওয়ার আগে শেষবারের মতো এরিসের অফিস কক্ষের সামনে এসে দাঁড়িয়েছে ও। আজ আর কুণ্ঠিত পায় নয়, বরং অনেকটা আত্মবিশ্বাস নিয়ে হেঁটে এসেছে এখানে। ঈশানী দরজার সামনে দাঁড়াতেই গার্ডসরা খুলে দিল দরজাটা। এরিস ভেতরেই ছিল, সঙ্গে তুষারও। মাঝখানে দরজাটা সরে যেতেই গন্তব্য খুঁজে পায় এরিসের কাঙ্ক্ষিত দুনয়ন। সে চিবুককে আঙুল ঠেকিয়ে দ্বিধাহীন ব্যগ্রচিত্তে নিষ্প্রভ চেয়ে থাকে মেয়েটার দিকে। মনে হচ্ছে আত্মসংযম আজ পুরোপুরি ব্যাহত। কিছু একটা ভেবে ভেতরে ঢুকতে যেও ঢুকলো না ঈশানী। দরজার কাছে দাঁড়িয়ে লম্বা শ্বাস টেনে ভেতরে অনেকটা সাহস বুঝি করে নিল প্রথমে। অতঃপর মাফিয়া বসটাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধস্বরে বলে উঠল, বলেছিলাম আপনাকে, আপনার এই পাপের দুনিয়া থেকে কোনোদিন ঠিক বের হব। সেই দিনই আপনাকে হারিয়ে জিতে যাব আমি। আর দেখুন, সেই সময় সন্নিকটে আমার মতো অত্যাচারী পাপিষ্ঠ খুনিটাকেও হারিয়ে দিয়েছি আমি। আপনি আমাকে মুক্তি দিতে বাধ্য হয়েছেন। এভাবেই সবসময় পরাস্ত হয় পাপীরা, বুঝেছেন? আমার মতো একটা দুর্বল অসহায় মেয়ের কাছে হেরে গিয়েছেন আপনি। এরিস ইউয়ান হেরে গিয়েছে। আপনার এই কলুষিত মুখটা আর দ্বিতীয়বার দেখতে চাই না আমি, কোনো দিন না। এক নিঃশ্বাসে জোর গলায় কথাগুলো বলে থমকায় ঈশানী। মাফিয়ার শূন্য দৃষ্টির সঙ্গে ওর নীল চোখ জোড়ার মিলন ঘটার সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় চোখ নামায় মেয়েটা। জীবের ডগায় শুষ্ক অধর ভিজিয়ে বিতৃষ্ণার ঢোক গিলে আচানক। এত কিছু বলার পরেও কেন নির্বিকার লোকটা? কেন আজ ধূসর চোখে হিংসতার লেশ নেই, না আছে কঠিন মুখাবয়ব? যেন ঈশ্বর কথাগুলো বড্ড বেশি অপ্রিয় ঠেকছিল তার নিকট। তেমন করে শূন্য অনুভূতিহীন চোখ মেলে চেয়েছিল শুধু। এরিসের নির্বিঘ্নতায় ঈশানী যখন পুরোপুরি হকচকিত, তখনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মাফিয়া বস। নিভৃত্ত কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটার নিকট। এরিস এগিয়ে আসতে ওর পানে কুণ্ঠিত চাউনি নিক্ষেপ করে ঈশানী। দেখতে পায় নির্ঘুম এলোমেলো মুখাবয়ব, ফিনফিনে শুষ্ক অধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিল। লোকটার উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার পানে একপল নজর বুলিয়ে তড়াক চোখ নামায় ঈশানী। আড়ষ্টতায় জমে গিয়ে পিছুবা হয় নীরবে। এরিস ওর কাছে এগোয়, খুব কাছে। গ্রীবাটা সামান্য নিচু করে গভীর দৃষ্টি মেলে মেয়েটার চোখের মাঝে চোখ রাখে। কিছুক্ষণ অসহনীয় নীরবতা। অতঃপর চট করে হাসকি স্বরে বলে ওঠে, জানি না আবার কবে সুযোগ পাবো। ব্যাস এটুকুই। কথা শেষ হতে না হতে ইস্যুকে বুঝে ওটা সামান্যতম ফুরসত না দিয়ে ওর সরু ঘাটটা ঢেউয়ের আঁচড়ের ন্যায় কাছে টেনে আনে এক হাতে। অন্য হাতে তুলতুলে চিবুকটা শক্ত করে চেপে ধরে বিদ্যুৎ বেগে অধর ঢোকায় সরলতার কোমল অষ্টপুটে। ও মাই গড! আমি ভাবিনি এটা হবে। আমি একটু এক্সপেক্ট করিনি ও এইটা হবে।
প্রথমবার এই গভীর এক জোরালো চুম্বনের তোড়ে ঝোড়ো হাওয়ার মতো লঘু লণ্ডভণ্ড করে তোলে রমণীর নেতিয়ে পড়া অনুভূতির অভয়ারণ্যকে। ভয়, জড়তা আর অবিশ্বাসের মিশলে রুগ্ন মানবীর ন্যায় তীর তীর করে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ। যা স্পষ্ট অনুভব করছিল মাফিয়া বস, তবুও ছাড়েনি মেয়েটাকে। যেন বহু বছরের আমরণ তৃষ্ণা একযোগে মেটানোর ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে সে। পর্ব 28। গহীন অভয়ারণ্যের মাঝে মহাপ্রাচীরের ন্যায় দণ্ডায়মান বিলাসবহুল মাফিয়া পেন্ট হাউস, যা বরাবরই নীরব আর কোলাহল মুক্ত, ঠিক যেন বিষণ্ণতা প্রতীক। এই ভবনে যারা বসবাস করে তারা যান্ত্রিক মানবের ন্যায় একঘেয়ে আর জটিল। প্রয়োজনের আধিক্যে কথা তো দূরে থাক, সহসা চোখের পলক পর্যন্ত ছাড়ে না তারা, যেন এটাও তাদের কর্তব্যেরই অন্তর্ভুক্ত। বলা বাহুল্য, মাফিয়া টেরাটরিতে কর্তব্যের সামান্য হেরফের হলে নির্ঘাত মৃত্যু। তবে পেন্ট হাউসের ভেতরে চিত্র আজ বেশ সরগরম। পূর্বাভাসবিহীন জলোচ্ছ্বাস যেন মাথার ওপর দিয়ে গেল। হিমালয়ের তীব্র তুষার ঝড়ের মাঝে এক টুকরো ভূখণ্ড আঁকড়ে জীবনযাপন দাঁড়িয়ে থাকার মধ্যেই সকলের ওষ্ঠাগত প্রাণ। এই মুহূর্তে কার অভিব্যক্তি ঠিক কিরূপ হওয়া উচিত তার সঠিক বিবেচনা ধারণা করা মুশকিল। ফলস্বরূপ স্থবির পায়ে জীবন্ত মূর্তি হয়ে থমকে রয়েছে সকলে। মাফিয়া বসের আচানক কাণ্ডে ভাবাবেগ কিঞ্চিত পরিবর্তিত হলেও পেশাদারি চিত্তে যান্ত্রিক রোবটের ন্যায় সর্বদা অটুট তারা। একটা ব্লাডি মনস্টার, মরীচিকার অতল গহ্বরে যার অবাধ বিচরণ, বিভৎস তিমিরে আচ্ছাদিত তার নৃশংস অতীত। সে হৃদয়হীন। ঘুম ঘুম খুন হাহাকার নিষ্ঠুরতা সকল পাপাচারী তার ভেতরে অভিব্যক্তি দাঁড়ায় ভাবলেশহীন শূন্যতা, যেন নরকের অভিমুখে হাপিতেষ্টে ছুটে বেড়ানো এক অনুভূতিহীন জীবন্ত লাশ। ক্ষমতা আর পাশবিকতার জোরে সকলকে কুণ্ঠিত বানিয়ে পুতুলের মতো নাচানোর চেয়ে পৈশাচিক আনন্দ বোধ হয় এ জীবনে কোনো কিছুতে পায়নি এরিস। উপরুদ্ধ এই পৈশাচিক আনন্দটুকুই ওকে ধীরে ধীরে বানিয়েছে সর্বগ্রাসী অশুভ এক জানোয়ার। আপাতত মানুষরূপী একটা পাপিষ্ঠ দানবীয় সত্তা যে চায় পুরো দুনিয়ায় তাকে ভয় করুক তার হিংসতাকে। ব্রাডভা শব্দটার সামনে এলে শুধুমাত্র একটা নামী মস্তিষ্কে ঘূর্ণয়ন লাগিয়ে দিক সবার, আর সেটা হলো এরিস ইউভান। ধ্বংসলীলা যার প্রতি রক্তকণিকায় মিশে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো দাপুটে চাহনি জুড়ে উদ্ভাসিত অঢেল কৃতিত্ব, যার পৈশাচিক হুঙ্কারে কম্পিত হয় পুরো আন্ডারওয়ার্ল্ড ব্রাডভা। আর আজ কিনা সেই অনুভূতিহীন পাপী জানোয়ারটা চট করে ঝড় তুলেছে একজোড়া নিষ্পাপ নিটল অধরের অন্তরায়। কোন সুখ উল্লাসে নিজের ধ্বংসকে এমন করে আলিঙ্গন করার স্পর্ধা দেখালো সে? মন জানে না মনের কথা, এরিস নিজেও হয়তো জানে না এর উত্তর। মন মস্তিষ্কের টানাপোড়েনে ঠোঁটের আগ্রাসন জোরালো হয় তার, শক্ত ওঠে হাতের বাঁধন। ভেজা নরম কম্পনরত ঠোঁটের গভীর স্বাদটুকু আস্তাদনে উন্মাদনায় মত্ত হয়ে ওঠে মাফিয়া বসের কলুষিত আবেগহীন পাথর চিত্ত। মতিভ্রমের ঠোঁট ছাপিয়ে দাঁত বসায় মেয়েটার তুলতুলে নরম অধরের মাঝে। আক্রমণকারী নরপিশাচের ন্যায় দন্তরাশির বেসামাল বিচারণে মুহূর্তে বিদীর্ণ করে তোলে রমণীর ফিনফিনে অষ্টপুট। পূর্বাভাসবিহীন বেগতিক ঝড়ে হাওয়ার মতো ঘটে যা আকস্মিক ঘটনা পুরোপুরি স্তব্ধ ঈশানী। আশ্চর্য এক অনুভূতির তরঙ্গচ্ছ্বাসে শীতল হয়ে আছে মস্তিষ্ক। কয়েক মুহূর্ত ব্যবধানে কি থেকে কি যেন হয়ে গেল সে ধারণা পায় ক্ষীণ। ঘটনার আকস্মিকতায় লোপ পেয়েছে অনুভূতির শক্তি। অব্যক্ত বিচ্ছিন্নতায় জমে বরফ হয়ে গিয়েছে সর্বাঙ্গ। কিয়তক্ষণের জন্য ও শুধু অনুভব করলো একজোড়া শীতল খড়খড়ে ঠোঁটের জোরালো স্পর্শ। কেবল ঠোঁট নয়, লোকটার হাতের বাঁধনগুলোও ছিল অস্বাভাবিক শীতল, যেন জীবন্ত ঘুরে বেড়ানো আস্ত এক বরফপিণ্ড। মানুষটা কি আদৌ জীবিত? চট করে অযাচিত এক প্রশ্ন খেলে গেল ঈশ্বর মন মস্তিষ্কে। পরমুহূর্তে ঠোঁটের মাঝে অনুভূত হওয়া রক্তের নোনতা স্বাদে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো মেয়েটা। বিদীর্ণ ওষ্ঠের মন্থর যাতনায় শিউরে ওঠে নিজে থেকে, ঠেলে সরাতে চাইলেও পর্বতসম বলিষ্ঠ শরীরটাকে। ঈশানীর দুহাতের ধাক্কায় টলল না মাফিয়া বস, উল্টো নিজের কাছে অনড় থেকে হাতের সাহায্যে সরু কোমরটাকে টান মেরে মাঝখানে সামান্যতম দূরত্বটাকে ঘুচিয়ে নিল অকপটে। মুহূর্তেই তার ইস্পাত কঠিন বক্ষভাজে বহমান উর্মিমালার ন্যায় আছড়ে পড়ল শীর্ণকায় শরীরের একরত্তি মেয়েটা। আচানক ঘটনায় বৃতৃষ্ণায় ছটফট করে ওঠে ঈশানী। ফুটন্ত তেলের মতো মাত্রাতিরিক্ত আগ্রাসনে চড়চড়িয়ে ওঠে আত্মসম্মান বোধ। মুহূর্তের মাঝে খেই হারায় মস্তিষ্ক। অগত্যা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে ওর ইস্পাত কঠিন শক্ত বুকে। ক্ষয়িষ্ণু উন্মাদনায় জ্ঞানশূন্য মাফিয়া বস চট করেই টলল এবার। ঈশানীর ধাক্কায় বেখেয়ালে পিছিয়ে গেল দুকদম। বেসামাল পদচারণায় চওড়া পৃষ্ঠদেশ গিয়ে থমকালো কংক্রিটের পোক্ত দেয়ালে। এবার মুখোমুখি দুজন, মাঝখানে কয়েক বিঘা দূরত্ব মাত্র। ওদের মাঝ বরাবর অফিস কক্ষের ভেতরে স্থির দাঁড়িয়ে তুষার। ভাই, তুষারের হালটার কথা একবার ভেবে দেখা যাক। ওই পরিস্থিতির মাঝখানে ও কিভাবে দাঁড়িয়েছিল।
মুখে তার চিরাচরিত থমথমে অভিব্যক্তি, যেন কিছুই হয়নি এখানে, সবকিছু অত্যন্ত স্বাভাবিক। এমনকি এরিসের এই আত্মসংযমহীন এলোমেলো কাজটিও বিন্দুমাত্র ভাবালো না তাকে। ঈশানীর ধাক্কায় পিছিয়ে এসে মধুরস আহরণের ন্যায় জিভের ডগায় ঠোঁট ভেজালো এরিস। অতঃপর হাতের পিঠ দিয়ে অধরে অবশিষ্ট তরল অংশটুকু মুছে ফেলল নির্দ্বিধায়। বিস্তার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘাটা সামান্য কাত করে মেয়েটার পানে নিক্ষেপ করলো পূর্ণ দৃষ্টি। পিয়ার্স করানো ধূসর বাদামি চোখের মাঝে নির্জীবতায় ঠাসা, অথচ নজর কাড়া তার মোহদৃষ্টি। ধসাধসি তোরে গোছানো চুলগুলো এলোমেলো হয়ে এসেছে কপালের অগ্রভাগে। মাফিয়াটার অমন নির্বিকার শূন্য চাহনি দিয়ে আগ্রাসী হয়ে ওঠে ঈশানী। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে বজ্রধ্বনিতে চেঁচিয়ে ওঠে তৎক্ষণাৎ। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলে, আর কত নিচে নামবেন? কেন আপনি এত খারাপ হতে গেলেন বলুন, কেন? কোনো কারণ নেই, আমি শুরু থেকেই খারাপ, তোমার ভাষাই পাপিষ্ট। রুক্ষ আওয়াজে ভেসে এলো ওপাশ থেকে। এরিসের অজ্ঞাত প্রত্যুত্তরে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো ঈশানী। মনে মনে ভাবল, তবে যে ফ্লোরা বলেছিল এরিসের নৃশংস এক কালো অতীতে রয়েছে, ফ্লোরা আদৌ সত্যিটা জানেন তো, নাকি সত্যি কারণহীন সত্তায় কলুষিত জানোয়ারটা? কিয়তক্ষণ ভাবনায় ডুবল ঈশানী। পর মুহূর্তেই ভাবনা সুতো ছেড়ে বেরিয়ে মেকির আগে চিরবিরিয়ে উঠে বলল, ওই পাপিষ্ট হাতে আমাকে ছোঁয়ার সাহস হলো কি করে আপনার? কোন অধিকারে চুমু খেয়েছেন আপনি আমায়? কয়েক সেকেন্ডের জন্য এক চিলতে বিদ্রুপাত্মক হাসি খেলে গেল পাইথন লিডারের ঠোঁটের আগায়। পর মুহূর্তেই মুখাভাবে স্পষ্টত হলো প্রতীয়মান গাম্ভীর্যের ছাপ। ধ্বংসাত্মক চোখ দুটো ঈশানীর গভীর চোখে তাক করল সে। বলল, 100 মিলিয়নের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার সঙ্গে যা কিছু করতে পারি আমি, ইভেন। এরিসের বাক্য শেষ হওয়ার পূর্বেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল ঈশানী। কেন যেন ওই নোংরা জায়গা, ওই বিভৎস নিলামের রাতটার কথা মনে পড়লে তীব্র আতঙ্কে অন্তরাত্মা ধরফড়িয়ে ওঠে ওর। নিজেকে হারিয়ে ফেলার নিগুড় ভয়ে তটস্থ হয়ে ওঠে মেয়েটা। যদিও ঈশানীর ক্ষয়িষ্ণুতা আঁচ করতে পেরে মাঝপথে কথার লাগাম টেনেছে এরিস, তাও সময় নিল ঈশানী। অজান্তেই ভরে উঠল ওর চোখের কোটর। নিঃশব্দে চিকন স্রোত গড়ালো কপাল বেয়ে। অশ্রুসিক্ত নয়ন মেলে শেষবারের মতো ওই সুদর্শন চেহারার হৃদয়হীন লোকটাকে পরখ করে নীলাম্বরী। কণ্ঠনালীতে কান্নার ঢেউ তুলে বলে, আপনি একটা মানুষরূপী জানোয়ার। আপনার এই নির্দয় অত্যাচারী চেহারাটা কোনোদিন দেখতে চাই না আমি, কোনোদিন না। সদ্য অঙ্কুরিত অনুভূতির কাছে ঈশানীর কথাগুলো ছিল হৃদয় ছিঁড়ে ফেলার মতোই যন্ত্রণাদায়ক। তবুও কেন যেন প্রত্যুত্তর করল না মাফিয়া বস। মোহবিষ্টের ন্যায় নিষ্পাপ উচারান দৃষ্টি মেলে আপন মনে চেয়ে রইল মেয়েটার দিকে। ওর গভীর চোখের এলোমেলো অনুভূতির ভাষা খুঁজতে গেল না ঈশানী। তপ্ত শ্বাস ছেড়ে দ্রুত পায়ে ত্যাগ করলো অফিস রুম। অতঃপর গটগটি এগিয়ে গেল করিডোর ধরে। অথচ একই জায়গাতে একই ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে এরিস। ঈশানী নেই এখানে, চলে গিয়েছে অনেকক্ষণ। দরজার কাজটা নিছকই ফাঁকা পড়ে আছে। তাও একবারের জন্য চোখ ঘোরালো না এরিস। ভ্যানিলার ওই মিষ্টি সুবাসটা এখনও উপস্থিত, যেন সামনেই দাঁড়িয়ে আছে স্বয়ং সাকুরা। কথার জোয়ারে কুলকুলিয়ে উগড়ে দিচ্ছে ভেতরের রাগ, ঢাক, অভিমান, বিরক্তি সমস্তটা। আর বিনা প্রতিক্রিয়ায় সেগুলো মন দিয়ে শুনে যাচ্ছে এরিস। তখন থেকে স্থির দাঁড়িয়ে আছে মাফিয়া বস, চোখে মুখে তার অস্তিত্বহীন ব্যথার সুপ্ত অবয়ব। অফিস কক্ষ ত্যাগ করার সময় তুষার বিনা বাক্যে সেদিকে চাইল এক পল। অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে ভঙ্গুর সত্তাটাকে অতিক্রম করতে করতে নরম স্বরে বলল, এভাবে নিজের সঙ্গে নিজের অঘোষিত যুদ্ধটা না বাঁধালেও পারতেন এরিস। এবারও নির্বিকার মাফিয়া বস শূন্য অভিব্যক্তিতে চোখ ঘোরালো শুধু। ধূসর গহ্বরে হিংসতার বদলে হানা দিয়েছে অসহনীয় যন্ত্রণা। সেদিকে কয়েক মুহূর্তের বেশি তাকিয়ে থাকতে পারল না তুষার। সহসা ঝটপট চোখ না ফিরে লম্বা পা ফেলে সম্মুখে এগিয়ে যেতে যেতে ছোট্ট করে জানালো, আসছি। তুমি এভাবে চলে যাচ্ছ? আমি খুশি হতে চেয়েও পারছি না ইস্যু। আজ বহুদিন বাদে ভবনের ফ্রন্ট গেটে এসে দাঁড়িয়েছে ঈশানী। বিশাল কংক্রিটের আস্তরণে ফুসে ওঠা সার্পিলের চিকচিক অবয়ব। পুরো গেটটায় বানানো হয়েছে জঙ্গলের ভয়ানক সব জানোয়ারের জীবন্ত দানবীয়তাকে ভিত্তি করে, যেন কোনো হিংস্র পিশাচের সর্বগ্রাসী সাম্রাজ্যের হাতছানি। ঘূর্ণাক্ষরে এক পা ভেতরে গেলে মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর সব জাদুকরী বাস্তবতার। ফ্লোরা খুব ভালো করেই জানে এই জায়গাটা থেকে বের হওয়া ঈশানীর জন্য কতটা সৌভাগ্যের। সেখানে খারাপ লাগা তো প্রশ্নই ওঠে না। তাও কেন যেন এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের আবেগটুকু সংবরণ করতে পারছে না মেয়েটা। নিশ্চুপ হরকুনে ঈশানী যে কত সহজেই না বন্ধু হয়ে গিয়েছিল ওর। কতগুলো দিন একসঙ্গে কাটিয়েছে, কত হেসেছে ওরা দুজন। অথচ আজ দুজনার চলার পথ বেঁকে গেল দুদিকে। জীবন কখনো আর দেখা হবে না অনুমান করা দুষ্কর। কারণ আর যাই হোক, ঈশানী নিশ্চয়ই কল্পনাতেও কোনোদিন পা রাখবে না এই পাপের দুনিয়ায়।
যদিও ডেস্টিনি খুব অদ্ভুত একটা জিনিস, ডেস্টিনির প্রভাবে অনেক ধরনের মিরাকেল ঘটে জীবনে। এই যেমন পেন্ট হাউস থেকে আকস্মাৎ মুক্তি পাওয়ার ঘটনাটিই ছিল ঈশানীর ভাবনার অন্তরায়। ও ভেবেই নিয়েছিল পেন্ট হাউসই যে এই অসহনীয় দিনপাত ওকে মৃত্যু অবধি পৌঁছে দিবে, কিন্তু ডেস্টিনি পরিবর্তন হলো। আজ সত্যি সত্যি ফিরে যাচ্ছে ঈশানী। মাফিয়া বস এরিস ওর কাছে হেরে গিয়েছে, বাধ্য হয়েছে মুক্তি দিতে। অথচ ফ্লোরার কান্নার তরেই বিজয়ের আনন্দটুকু ক্রমশ ফিকে লাগছে হৃদয়ে। গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার সিটে বসে আছে তুষার। কারোর সঙ্গে কথা বলায় ভীষণ ব্যস্ত সে। মেয়েদের মেলোড্রামা গা ভাসানো বিন্দুমাত্র ইচ্ছে কিংবা ধৈর্য কোনোটাই নেই তার। হৃদয়টাকে খানিকক্ষণ সংযত রেখেও শেষমেশ মনের জোরে পেরে উঠল না ঈশানী। কান্নায় ভেঙে পড়ে নমনীয় হাতে আঁকড়ে ধরল রুশ মেয়েটাকে। ওর সরু কাঁধে চিবুক ঠেকিয়ে ফোপাতে ফোপাতে কম্পিত স্বরে বলল, রাঁচিয়াতে এসে আমার সঙ্গে সত্যিই যদি ভালো কিছু হয়ে থাকে তবে সেটা শুধু তুমি ফ্লোরা। তোমার জন্যই বোধহয় এত ঝড়ঝাপটার মাঝেও ভালো ছিলাম আমি। দুঃখ বিষণ্ণতা সব কিছু ভুলে তোমার মধ্যে উচ্ছ্বাসিত মনে খুশি ভাগাভাগি করতে পারতাম সন্তর্পণে। তুমি আমার সত্যিকারের বন্ধু ফ্লোরা। আমি কোনোদিন ভুলতে পারবো না তোমায়, আর না তো তোমার সঙ্গে কাটানো ওই বিভীষিকাময় দিনগুলো। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখানে ফিরতে চাই না কোনো দিন। এই পেন্ট হাউসে আমাকে ধোঁকা, অপমান আর আতঙ্ক ছাড়া কিছুই দেয়নি। আমি চাই না এই পাপের শহরে পা রাখতে। আর কথার মাঝপথে থমকে গেল ঈশানী, যখন দেখতে পেল দোতলার বেসমেন্টের খোলা বারান্দায় স্তম্ভের চিতে দাঁড়িয়ে আছে এরিস ইউভান। কিছুটা কৌতূহল হয়ে সেদিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা। দেখতে পায় ফর্মাল প্যান্টের পকেটে হাত গুজে এদিকেই চেয়ে আছে লোকটা। তার চিরচারিত কঠোর দৃষ্টিতে কিছু একটা অনুপস্থিত আজ। ঈশ্বর চোখে চোখ পড়া মাত্রই ধারালো অভিব্যক্তিতে আধারের প্রগাঢ়তা দ্বিগুণ হয়ে এসেছে যেন। শূন্য চোখ দুটোতে জড়ো হয়েছে বিষাদের ঘনঘাটা। কেমন যেন ব্যথাতুর নিষ্প্রাণ চাহনি তার। এটা নিশ্চয়ই কেবল বিষাদ নয়, তার চেয়েও বেশ কিছু। কিন্তু কি? মস্তিষ্ক গহ্বরে অচানক হামলে পড়া আগুনের ফুলকির ন্যায় দলা পাকানো প্রশ্নে থমকালো ঈশানী। হৃদয়হীন লোকটা নিগুড় নয়নে এদিকেই চেয়ে আছে একদৃষ্টে। ওর চোখগুলো আজ অন্যরকম ঠেকল ঈশানীর নিকট। ফলস্বরূপ ঈশু নিজেও এরিসের পানে চাইল এক পল। শেষবারের মতো মিলন ঘটল দুই জোড়া অক্ষিপুটের। প্রথম দিনের মতো হিংসতা কিংবা প্রতিহিংসা নয়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে একজোড়া চোখে স্থান পেয়েছে কলুষিত ঘৃণার অভিমানী আন্দোলন, আর অন্য জোড়ায় প্রবল ব্যাকুলতা। এরই মাঝে ডাক পড়ল তুষারের, হারি আপ, লেট হয়ে যাচ্ছে। তুষার তাড়া দিতেই পেছনে করে ঈশানী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ধীর কদমে গাড়ির অভিমুখে এগিয়ে যেতে যেতে আরও একবার ঘাট ফিরিয়ে তাকায় অর্ণ নামক উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানি। অতঃপর সেভাবেই এগোতে এগোতে উপলব্ধি করে এই পিয়াস করার নির্জীব চোখ দুটোতে বোধহয় অসহনীয় যন্ত্রণা ছিল আজ। সেই সঙ্গে ছিল ব্ল্যাক হোলের মতোই ধ্বংসাত্মক বিভীষিকা। আমি কিন্তু ভাবিনি ঈশানীকেও মুক্ত করে দেবে। তো আজকের এপিসোডটা আমি এতটাই রাখলাম। আবার কাল শীঘ্রই আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার এখন হয়েছে 100 জন। 100 জনের মধ্যে ভাই একজনও কমেন্ট করতে পারে না? কমেন্ট করবেন, করলে আমার খুবই ভালো লাগে। টাটা।